আসসালামু আলাইকুম সবাইকে। প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস এই অধ্যায়ে আমরা পৃথিবীতে যে বিভিন্ন ধরনের প্রাণী আছে সবগুলো প্রাণী সম্বন্ধে ডিটেইলে তাদের শ্রেণীবিন্যাস এবং তাদের বৈজ্ঞানিক নাম এবং কোন প্রাণীগুলোকে কোন গোত্রে কোন বিভাগে ভাগ করা যায়, তাদের বাসস্থান, তাদের কোন অঞ্চলে বসবাস করে সবকিছু আমরা ডিটেইলে জানবো। প্রথমে আমরা আসি প্রাণী বৈচিত্র্য এবং প্রকারভেদ। বইয়ের একদম শুরুতে আমরা এটাই পাবো, অধ্যায়ের শুরুতে, যে প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা এবং প্রকারভেদ। আমরা জানি পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে। তো প্রথমে আমরা প্রাণীর বৈচিত্র্য সংজ্ঞাটা দেখব। পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে জিনগত এবং প্রজাতিগত এবং বাস্তুসংস্থানগত, জিনগত বলতে আমরা বুঝি তাদের ডিএনএ আরএনএ এর বিভিন্ন পার্থক্যটাকে, প্রজাতিগত বলতে আমরা বুঝি তাদের প্রজাতি অনুযায়ী যে বিভিন্ন ভাগে ভাগ করা হয় তার পার্থক্যটাকে, এবং বাস্তুসংস্থান মানে তাদের বসবাসের অঞ্চলের উপর ভিত্তি করে আমরা পৃথিবীর সমস্ত প্রাণীদের মধ্যে যে বিভিন্নতা দেখতে পারি তাকেই প্রাণীর বিভিন্নতা বা প্রাণী বৈচিত্র্য বলে। তাহলে আমাদের সংজ্ঞাটা ক্লিয়ার হলো। সংজ্ঞাটা প্রায় দেখা যায় 1 নম্বরের জ্ঞানের প্রশ্নে চলে আসে যে প্রাণী বৈচিত্র্য বা প্রাণীর বিভিন্নতা বলতে কি বুঝো, তখন অ্যান্সার হবে এই লাইনটা। প্রাণী বৈচিত্র্য সাধারণত 3 প্রকার। এটা খুব ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভ এমসিকিউ কোয়েশ্চেন যে প্রাণী বৈচিত্র্য কয় প্রকার। 3 প্রকার। প্রাণী বিভিন্নতা এবং প্রাণী বৈচিত্র্য দুটো একই জিনিস, সেটা 3 প্রকার হয়ে থাকে। যেমন 1 নম্বর আমরা বলতে পারি জিনগত বৈচিত্র্য। জিন বলতে আমরা বুঝি ডিএনএ এবং আরএনএ কে। প্রত্যেকটা প্রাণীর ভিতরেই ডিএনএ এবং আরএনএ থাকে এবং একটা প্রাণীর সাথে একটা প্রাণীর ডিএনএ বা আরএনএ এর কখনো কোনো মিল বা সিমিলারিটি খুঁজে পাওয়া যাবে না। তো একটি নির্দিষ্ট প্রজাতির মধ্যে জিনের পার্থক্যকে, তো ধরলাম আমরা দুটো প্রাণী একই প্রজাতির অন্তর্গত কিন্তু তাদের মধ্যে জিনের পার্থক্য আছে, মানে ডিএনএ আরএনএ এর মধ্যে পার্থক্য আছে, তখন আমরা এটাকে জিনগত বৈচিত্র্য বলে থাকি। 2 নম্বর হচ্ছে প্রজাতিগত বৈচিত্র্য। প্রজাতি বলতে আমরা বুঝি প্রাণীটি কোন প্রজাতি বা কোন গোত্রের অন্তর্গত। তো ভিন্ন ভিন্ন প্রজাতির জীবের মধ্যে আমরা বিভিন্ন চারিত্রিক ভিন্নতা দেখতে পাই। এই বৈচিত্র্যটাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। যেমন এক প্রজাতির জীবের সাথে অন্য প্রজাতির জীবের তেমন একটা মিল বা খুঁজে আমরা পাবো না। তো এই প্রজাতির মাধ্যমে জীবের মধ্যে যে পার্থক্যটা করা হয় তাকে বলা হয় প্রজাতিগত বৈচিত্র্য। 3 নম্বরে আমরা চলে আসি, যেটা হচ্ছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। বাস্তুতান্ত্রিক মানে আমি বললাম যে প্রাণীগুলোর বসবাসের স্থান বা তাদের অঞ্চলভেদে তারা যে যে স্থানে বসবাস করে। যেমন আমরা জানি পেঙ্গুইন থাকে খুব শীত প্রধান দেশগুলোতে। তো এভাবেই যে যে প্রাণী যেই রকম অঞ্চলে বা যে রকম পরিবেশে বেঁচে থাকতে অভ্যস্ত। পৃথিবীর বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন জলবায়ুতে বিদ্যমান জীবের বৈচিত্র্যকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে। ভিন্ন ভিন্ন অঞ্চল এবং ভিন্ন ভিন্ন জলবায়ুতে কিন্তু বিভিন্ন ধরনের প্রাণীরা বেঁচে থাকে, এদেরকেই বলা হয় বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য। আমরা যদি এখানে একটা জিনিস একটু ভালো করে লক্ষ্য করি আমরা দেখতে পারবো যে আমাদের সংজ্ঞার মধ্যে যে 3টা ওয়ার্ড আছে, জিনগত, প্রজাতিগত এবং বাস্তুসংস্থানগত, এই 3টাই কিন্তু হচ্ছে প্রাণী বৈচিত্র্যের প্রকারভেদ। জিনগত, প্রজাতিগত, বাস্তুতান্ত্রিকগত, মানে এই 3টার উপর ভিত্তি করে প্রাণী বৈচিত্র্যটাকে আমরা সংজ্ঞায়িত করতে পারি এবং এই 3টাই হচ্ছে এটার ক্লাসিফিকেশন বা প্রকারভেদও আমরা বলতে পারি। তাহলে এই স্লাইড থেকে আমরা জানলাম যে প্রাণী বৈচিত্র্যটা কি, যেটা আমাদের প্রথম অধ্যায়ের বেসিক, এবং প্রথম অধ্যায়টা পুরোটা জানতে হলে আমাদের যে বিষয়বস্তুটা আমাদের মেইন লাগবে, প্রাণী বৈচিত্র্য এবং এর প্রকারভেদটা আমরা জানলাম যে কয় ভাগে ভাগ। এরপর আমি পরের টপিকে চলে আসি। পরের টপিক হচ্ছে ভ্রূণ স্তর। আমরা এই চ্যাপ্টারের প্রাণী বৈচিত্র্যের পরেই আমরা যে টপিকটা পাবো, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, বইয়ে আছে ভ্রূণ স্তর। ভ্রূণ বলতে আমরা বুঝি যে যখন প্রাণীর শুক্রাণু এবং ডিম্বাণু মিলিত হচ্ছে তখন যে ফিটাসটা প্রথমত তৈরি হয়, এটা যে কোনো প্রাণীর ক্ষেত্রে হোক বা উদ্ভিদের ক্ষেত্রে হোক, এটাকে আমরা বলি ভ্রূণ। প্রথমে আমরা সংজ্ঞাটা দেখে নিব। আমরা জানি, আমি যে কথাটা বললাম যে প্রাণীর শুক্রাণু এবং ডিম্বাণু মিলনের ফলে জাইগোট তৈরি হয়। এই জাইগোটটা ক্রমাগত বিভক্ত হয়ে ভ্রূণের সৃষ্টি করে, মানে জাইগোটেরও ক্ষুদ্রতম রূপ হচ্ছে ভ্রূণ। আর সেই ভ্রূণের যে সকল কোষ স্তর থেকে ভবিষ্যৎ প্রাণীটির বিভিন্ন টিস্যু ও অঙ্গ পরিস্ফুটিত হয় তাকে বলা হয় ভ্রূণ স্তর। মানে ভ্রূণের বিভিন্ন কোষ থেকে আমাদের
ধরলাম আমি একটা মানুষ, আমার ভ্রূণের বিভিন্ন কোষ থেকে আমার এক একটা শরীরের অঙ্গের সৃষ্টি হয়েছে, যেমন আমার হাত, আমার পা, আমার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এবং শরীরের প্রত্যেকটি টিস্যু এরকম ভ্রূণের কোষ স্তর থেকে সৃষ্টি হয়েছে। এগুলোকে বলা হয় ভ্রূণ স্তর। অবশ্যই প্রাণী সম্বন্ধে জানতে হলে আমাদেরকে সর্বপ্রথম ভ্রূণ নিয়ে ভালো আইডিয়া থাকতে হবে যে ভ্রূণটা কি, কারণ আলটিমেটলি এই ভ্রূণ স্তর থেকেই প্রাণীর দেহের সৃষ্টি হচ্ছে। আচ্ছা, ভ্রূণের কোষ স্তরের উপর ভিত্তি করে, মানে ভ্রূণের যে সকল কোষ থেকে আমার এই যে হাত হলো, পা হলো, সেটার উপরে ভিত্তি করে প্রাণীকে সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। যে কোন কোষ স্তর থেকে কোন প্রাণীর সৃষ্টি হয়েছে এটার উপর ডিপেন্ড করে দুই ভাগে ভাগ করা যায়। দুইটা ভাগ হচ্ছে, এক নম্বর এক্টোডার্ম, এন্ডোডার্ম এবং মেসোডার্ম। আমি এখানে 1 to 2টা পয়েন্ট দিয়েছি, কিন্তু আসলে এক্টোডার্ম এবং এন্ডোডার্ম একই রকমের একটা কোষস্তর এবং মেসোডার্ম একই রকমের কোষস্তর। তো এক্টোডার্ম এন্ডোডার্ম মিলে একটা এবং মেসোডার্ম মিলে অপর একটা। তো এভাবেই দুই ভাগে ভাগ করা যায়। অনেকে এখানে তিনটা নাম দেখে কনফিউজড হয়ে যেতে পারে যে হয়তোবা কোষস্তর 3 প্রকার, কিন্তু আসলে না। এক্টোডার্ম এবং এন্ডোডার্ম এই দুটো মিলে এক ভাগ এবং মেসোডার্ম মিলে এক ভাগ। আচ্ছা, তো আমরা যেহেতু শুনলাম যে কোষস্তরগুলো থেকে সাধারণত প্রাণীর অঙ্গ বা টিস্যুগুলো পরিস্ফুটিত হয়, তো এক্টোডার্ম এবং এন্ডোডার্ম হচ্ছে যাদের মাত্র দুটি কোষস্তর থাকে, যেসব প্রাণীদের শরীরে দুটি কোষস্তর থাকে, এবং মেসোডার্ম হচ্ছে যেসব প্রাণীদের শরীরে 2 বা এর বেশি, 3 থাকতে পারে অথবা লক্ষাধিক কোষস্তর থাকে। যেমন আমরা এখানে এগুলোর উদাহরণ পেয়ে যাব বইয়ের মধ্যে। যেমন আমরা পৃথিবীতে বিভিন্ন ধরনের প্রাণী আছে, নিডারিয়া, প্লাটিহেলমিনথেস, এগুলো আমরা এই অধ্যায়েরই নেক্সট স্লাইডস গুলোতে, ভিডিওগুলোতে দেখব। তো তখন আমাদের আরো ক্লিয়ার হবে যে কোষস্তরটা কেন দুটি বা দুই বা ততোধিক এবং লক্ষাধিক হয়ে থাকে। তখন আমরা দেখতে পারবো যে কোন কোন প্রাণীর মধ্যে দুটা কোষস্তর থাকে, কোনগুলোতে কোটি কোটি কোষস্তর থাকে। তো আপাতত আমরা এটা মনে রাখবো যে ভ্রূণের কোষস্তরের উপর ভিত্তি করে প্রাণীকে দুই ভাগে ভাগ করা যায়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, এই দুটো মিলে একটা, এবং মেসোডার্ম। এবং আরেকটা জিনিস খুবই ইম্পর্টেন্ট যে এই তিনটি ভ্রূণীয় স্তর, এখানে একটা জিনিস একটু প্যাচানো কনফিউজিং আছে যে ভ্রূণীয় স্তর কিন্তু তিনটা, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, কিন্তু এই তিনটা ভ্রূণীয় স্তরের উপর ভিত্তি করে প্রাণীকে ভাগ করা যায় কিন্তু দুই ভাগে। তো আমরা প্রশ্ন যদি আসে যে প্রাণীকে কয় ভাগে ভাগ করা যায়, তখন অ্যান্সার হবে দুই ভাগে, কিন্তু কোষ স্তর যদি বলা হয় কয় প্রকার, তখন হবে হচ্ছে তিনটি। 3 প্রকার না, আসলে তিনটি। কি কি? এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। কিন্তু এক্টোডার্ম, এন্ডোডার্ম মিলে একটা প্রাণীর ভাগ, মেসোডার্মটা একা একটা প্রাণীর ভাগ। তো প্রাণীকে ভাগ করা যায় দুই ভাগে। আচ্ছা, এবার আশা করি এটা ক্লিয়ার হয়েছে। এবার এই তিনটা ভ্রূণীয় স্তর থেকে আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ সৃষ্টি হয়। এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট একটা অবজেক্টিভের লাইন, যে মানুষের শরীরের বা যে কোনো প্রাণীর শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, টিস্যু কি থেকে সৃষ্টি হয়? ভ্রূণীয় স্তর থেকে, এক্টোডার্ম, মেসোডার্ম, এন্ডোডার্ম থেকে। আমাদের প্রত্যেকটা টিস্যু বা কলা এই ভ্রূণীয় স্তরগুলো থেকেই সৃষ্টি হয় সাধারণত। এরপরে আমরা নেক্সট যে টপিকটায় আসবো, এটা এতক্ষণ ধরে আমরা যেগুলো আলোচনা করলাম সেটা ছিল খুবই বেসিক জিনিসপত্র, যে প্রাণীর বিন্যাসটা কি, প্রাণী বৈচিত্র্যটা কি, এটার প্রকারভেদ, প্রাণী বৈচিত্র্য কত প্রকার এটা জানলাম, ভ্রূণ স্তর সম্পর্কে আমরা ডিটেইলে জানলাম। পুরো স্তর প্রধানত তিনটা, কিন্তু এই তিনটা স্তরের উপর ভিত্তি করে প্রাণীকে ভাগ করা যায় দুই ভাগে, এবং কোনটা কি নাম সহ এবং কয়টাতে কোন কোষস্তর থাকে। এক্টোডার্ম, এন্ডোডার্মে দুটো মাত্র কোষস্তর, মেসোডার্মে দুই বা ততোধিক বা লক্ষাধিক কোষস্তরও থাকতে পারে। চ্যাপ্টারের পরের ভিডিওগুলোতে আমরা এগুলো সম্বন্ধে একদম ডিটেইলে জানবো, যে কোন প্রাণীর কয়টা কোষস্তর থাকে এবং কোন প্রাণী এক্টোডার্মের অন্তর্গত, কোন প্রাণী এন্ডোডার্মের অন্তর্গত, কোন প্রাণী মেসোডার্মের অন্তর্গত, সবকিছু। এরপরে আমরা যে এই প্রাণী নিয়ে আলোচনাটায় আসবো, খুব ইম্পর্টেন্ট, যেটা আমরা প্রথমেই যে কোনো প্রাণীর কথা মাথায় আসলে আমাদের মনে আসবে যে প্রাণীটির আকার বা আকৃতি কিরকম, প্রাণীটার শেপ, প্রাণীটার আকার আকৃতি, তার দেখতে কিরকম, শেপ কিরকম, সাইজ কিরকম। তো প্রাণীর আকার আকৃতি প্রকারভেদ নিয়ে আমাদের প্রথম অধ্যায়ে অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। আমি আজকের ভিডিওতেই প্রথম এই আকার আকৃতির প্রকারভেদ পুরাটুকু শুরু করে আসলে শেষ করতে পারবো না, তাই আমি শুধু একটু বেসিক এখানে এই ভিডিওতে বলে রাখবো যে আকার আকৃতিটা কি।
পূর্বে আলোচিত বিন্যাসসমূহ ছাড়া প্রাণী জগতে আরো কিছু ভাগে ভাগ করা যায়। এই যে বললাম, পূর্বে তো আমরা আলোচনা করলাম যে প্রাণীর ভ্রূণস্তর, কোষ বা কলা এগুলো নিয়ে, কিন্তু এগুলো ছাড়াও প্রাণী জগৎকে আরো অনেক ভাগে ভাগ করা যায়। সেগুলো কি কি? আকার আকৃতি, তাদের বাসস্থান অঞ্চল, তাদের জিন, এইসব এর উপর ডিপেন্ড করে। আর তাহলে যেমন আমরা কি কি বলতে পারি? আকার আকৃতি, প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন। বইয়ে এই তিনটাই আলোচনা করা আছে। প্রতিসাম্য বলতে আমরা বুঝি যে কোনো প্রাণীকে কয়টি সমান ভাগে ভাগ করা যায়। প্রতি মানে ইচ এবং সাম্য মানে সমান ভাগে, মানে কোনো প্রাণীকে কতটি সমান ভাগে ভাগ করা যায়, এটাকে বলা হয় প্রতিসাম্য। খণ্ডকায়ন মানে আমরা বুঝতেই পারি খণ্ড খণ্ড করে আসলে টুকরা করা। আর অঞ্চলায়ন মানে আমরা বুঝি যে অঞ্চলের উপর ভিত্তি করে বা বাসস্থানের উপর ভিত্তি করে। তো এটা ছাড়াও আরো অনেক কিছু আছে, কিন্তু আমাদের বইয়ে, আমাদের সিলেবাসে এইচএসসি এই তিনটা নিয়ে আলোচনা করা আছে। তো আমি এই তিনটা সম্বন্ধে ডিটেইল পরবর্তীতে জানবো, এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা এই তিনটা প্রাণীর আকার আকৃতি মানে প্রতিসাম্য, খণ্ডকায়ন, অঞ্চলায়ন এগুলো আমরা ছবি সহ এবং প্রাণীর উদাহরণ সহ ভিজুয়ালি দেখব ইনশাআল্লাহ। আজকে এতটুকুই। তাহলে এই ভিডিও থেকে আমরা প্রথম অধ্যায় শুধু শুরুটুকু মানে প্রাণীর বৈচিত্র্য প্রকারভেদ ভ্রূণ স্তর নিয়ে আমরা জানলাম। এই ভ্রূণ স্তরের এই পার্টটুকু খুবই ইম্পর্টেন্ট যে কোনো অনুধাবন বা জ্ঞানের প্রশ্নের জন্য। এবং আমরা পরের ভিডিওতে এবং এই চ্যাপ্টারের পরবর্তীতে আরো কি কি আলোচনা করা আছে এগুলো নিয়ে আমরা একটু বেসিক আইডিয়া নিয়ে নেব।